গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। 30শে মে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে এখানে। বলেছে আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025 এ পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন দেশ? এটি উত্তর হয়ে যাবে ভারত। ভারত রয়েছে পদক তালিকার শীর্ষে, ভারত। দেখো, আরেকটু আমরা দেখিনি এ সম্পর্কে। এবার দেখো, বলছে আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025 এর পদক তালিকার শীর্ষে রয়েছে ভারত। শীর্ষে রয়েছে ভারত। ভারতের মোট 11টি পদক জিতেছে ভারত, যার মধ্যে 3টি সোনা, 4টি রূপো এবং 4টি ব্রোঞ্জ পদক রয়েছে। জার্মানির সুহলে অনুষ্ঠিত হয়েছে এই ইভেন্টটি। এই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আমি করব ঘন্টাখানিকের মধ্যে, তখন তোমরা সেটা বিস্তারিত আর একটু জেনে যাবে। যাই হোক, পরের প্রশ্নটা দেখো। বলছে কেন্দ্রীয় সরকার দ্বারা সম্প্রতি কতগুলি ফসলের উপর এমএসপি জারি করলো? এমএসপি হচ্ছে মিনিমাম সেলিং প্রাইস। মিনিমাম সেলিং প্রাইস হচ্ছে যে একটা ফসল উৎপাদন করতে তার কি কস্টিং আছে, তার কস্ট, উৎপাদনের কস্ট প্লাস প্রফিট। এটা একটা বিশ্লেষণ করে এই প্রফিটটা সবসময় 15% ধরা হয়। প্রফিটটা কত ধরা, মানে গত বছর ধরা হয়েছে 15% ধরে গভর্নমেন্ট একটা এমএসপি জারি করেছে। এটা এবছর করলো কটা ফসলের উপরে? এবছর করেছে 14টা ফসলের উপরে। এটা কেন্দ্র সরকার জারি করে। দেখো, এই সম্পর্কে পরের প্রশ্ন বলছে কোন রাজ্য সম্প্রতি অনিল কুম্বলেকে রাজ্য বন বিভাগ ও বন্য সংরক্ষণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করলেন? এটা উত্তর হয়ে যাবে কর্ণাটক। আমরা এই সম্পর্কে একটু জেনে নিই। দেখো, অনিল কুম্বলের জন্ম হয়েছে কর্ণাটকে। অনিল কুম্বলের কর্ণাটকের একজন বাসিন্দা। এর প্রধান লক্ষ্য হচ্ছে বৃক্ষরোপণ, বন্যপ্রাণী এবং বন্য উদ্ভিদ সংরক্ষণ বৃদ্ধি। অনিল কুম্বলের জন্ম হয়েছে ব্যাঙ্গালোর, কর্ণাটকে। 1995 সালে তিনি অর্জুন পুরস্কার পায়। 2005 সালে তিনি পদ্মশ্রী পায় এবং তার নামে একটা বিরল রেকর্ড আছে। সেটা হচ্ছে 1999 সালে দিল্লিতে পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে 10 টেস্টে কিন্তু এক ইনিংসে 10 উইকেট নেওয়ার একটা রেকর্ড আছে, যা এখনো পর্যন্ত ক্রিকেট ইতিহাসে অনিল কুম্বলেকে বাদে আরো দুজনের নামে আছে। ঠিক আছে, পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন দেখে নাও। বলছে কোন শহরে রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার জন্য উত্তর পূর্বাঞ্চলের চতুর্থ রাজধানী শহর হয়ে গড়ে উঠেছে? কোন শহরটি? যেটা হচ্ছে আইজল। এবার দেখো কি বলছে। সম্প্রতি রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত চতুর্থ উত্তর পূর্বাঞ্চলীয় রাজধানী শহর হলো আইজল, যা মিজোরামের রাজধানী। এই সংযোগটি বাইরারি সাইরাং রেলওয়ে প্রকল্পের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই নতুন সংযোজন উত্তর পূর্বাঞ্চলের সংযোগের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি আসামের গুয়াহাটি, ত্রিপুরার আগরতলা, অরুণাচল প্রদেশের ইটানগরের পর চতুর্থ উত্তর পূর্বাঞ্চলীয় রাজধানী শহর, যা জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে। এটা কোথায়? আইজল শহর। ঠিক আছে, মিজোরামের রাজধানী আইজল। পরের প্রশ্ন দেখো। বলছে 2025 এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? এটা হলো কোথায়? দক্ষিণ কোরিয়াতে। দেখি এই সম্পর্কে আরো কিছু। বলছে 2025 সালে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 26তম এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? দক্ষিণ কোরিয়ার গুমি শহরে। এটা কত তারিখ থেকে কত তারিখ হয়েছে? 27 থেকে 31শে মে, মানে এখন চলছে। এই চ্যাম্পিয়নশিপে 43টি দেশের প্রায় 2000 ক্রীড়াবিদ অংশ নিয়েছেন। দক্ষিণ কোরিয়ায় 2005 সালে
ইনচিয়ানের পর এই প্রথম কোনো ইভেন্ট বা এই ইভেন্ট আয়োজিত হলো। ভারতের নীরজ চোপড়া এই চ্যাম্পিয়নশিপে অংশ নেয়নি। পরের প্রশ্ন, এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025 এ ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন কে? সোনা জিতলেন হচ্ছে গুলবীর সিং। গুলবীর সিং হচ্ছে প্রথম সোনা জিতলেন। এর সম্পর্কে একটু দেখে নিই আমরা। খুব ছোট হয়ে গেছে, তাও একটু দেখা যাচ্ছে, একটু ল্যান্ডস্কেপে দেখবে, ল্যান্ডস্কেপে দেখলে ঠিকঠাক দেখা যাবে। গুলবীর সিং একজন ভারতীয় লং ডিস্টেন্স রানার, যিনি সম্প্রতি 2025 সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছেন। তিনি পুরুষদের 10,000 মিটার দৌড়ে এই কৃতিত্ব অর্জন করেছে। তার বয়স হচ্ছে এখন বর্তমানে 26 বছর। তিনি ভারতীয় সেনার একজন জওয়ান। বিশেষত হচ্ছে লং ডিস্টেন্স রানার, বিশেষ করে 5,000 এবং 10,000 মিটার রানে তিনি দৌড়ায়। উল্লেখযোগ্য কিছু অর্জন কি বলছি, 2025 সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপ দক্ষিণ কোরিয়ার গুমি শহরে যেটা অনুষ্ঠিত হচ্ছে বর্তমানটা, তিনি তাদের পুরুষ বিভাগে 10,000 মিটার দৌড়ে 28 মিনিট 38.63 সেকেন্ডে সোনা নির্ধারিত সময়, মানে এই সময়ে দৌড়ে সোনা জিতেছেন। এই ইভেন্টে 8 বছর পর ভারতের জন্য সোনা। এর আগে 1975 সালে হরিচাঁদ এই সোনা জিতেছিল এবং 2017 সালে যে লাক্ষানান এই সোনা জিতেছিল। আরও কিছু অর্জন তার দেখে নিই। সেটা হচ্ছে 2023 সালে এশিয়ান গেমসে, 23 এশিয়ান গেমসে তিনি কি হয় 28 মিনিট 17.21 সেকেন্ডে 1000 মিটার দৌড়ে ব্রোঞ্জ জেতে এবং এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2023-এ তিনি 5000 মিটারে একটা ব্রোঞ্জ জিতেছিলেন। পরের প্রশ্ন দেখো, রোমানিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কে? রোমানিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নিকোসর ডান। এনার সম্পর্কে একটু দেখে নিই আমরা, যে নিকোসর ডান একজন রোমানিয়ান রাজনীতিবিদ, গণিতবিদ এবং নাগরিক কর্মী। তিনি 20 ডিসেম্বর 1969 সালে জন্মগ্রহণ করে। তিনি রোমানিয়ার ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে 2025 সালে নিযুক্ত হন। এর আগে তিনি 2020-25 সাল পর্যন্ত বুখারেস্টের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং 2017 থেকে 2020 সাল পর্যন্ত চেম্বার অব ডেপুটিজের সদস্য ছিলেন। গণিতবিদ হিসেবে তিনি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে 2বার স্বর্ণপদক জিতেছেন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে প্রজেক্ট কুশ কিসের সম্পর্কিত? এটা হচ্ছে S-400 সম্পর্কিত। কিভাবে S-400 সম্পর্কিত? আমরা জানি যে S-400 হচ্ছে একটা এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা আমরা রাশিয়ার থেকে ভারত কিনেছে এবং তার সাথে প্রজেক্ট কুশ কিভাবে সম্পর্কিত একটু দেখি। বলছে এই S-400 এটা হচ্ছে রাশিয়ার এবং আয়রন ডোম এটা হচ্ছে ইসরায়েল, দুটোই কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম। এদের পরিবর্তে একটি স্বদেশী, যেগুলো আমরা রাশিয়া থেকে কিনেছি বহু টাকা দিয়ে এবং ইসরায়েল থেকেও বহু টাকা দিয়ে নিয়েছি, এর পরিবর্তে একটি স্বদেশী সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম মানে এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে এই প্রজেক্ট কুশ, যেটা DRDO এবং বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড করার চেষ্টা করছে বা করছে, সেই প্রজেক্টে কাজ করছে দীর্ঘদিন ধরে। 2022 সালে এই ক্যাবিনেট এই প্রজেক্টের স্বীকৃতি দেয়। এর ফলে যদি এই প্রজেক্ট কুশ রেডি হয়ে যায়, তাহলে আমাদের কি হবে, এই এয়ার ডিফেন্স সিস্টেম আমরা স্বদেশী প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেম পেয়ে যাবো, যার ফলে আমাদের খরচা অনেক কমে যাবে। কারণ বিদেশ থেকে এই এয়ার ডিফেন্সগুলো আনতে আমাদের প্রচণ্ড পরিমাণে প্রচুর খরচা, অর্ধেক খরচা হয়ে যাবে যদি আমাদের স্বদেশী প্রযুক্তিতে এই এয়ার ডিফেন্স সিস্টেম S-400 এবং আয়রন ডোমের সমতুল্য কিছু তৈরি করা যায়। এটা মোটামুটি কাজ চলছে। আগামী 2028-29 সালের মধ্যে এটা হয়তো রেডি হয়ে যেতে পারে। এরপরে আমাদের ইন্ডিয়ান আর্মি বা এয়ারফোর্স এটা পেয়ে যাবে। পরের প্রশ্ন বলছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মানে DRDO এবং কোয়ান্টাম প্রযুক্তি গবেষণা কেন্দ্র QTRC উদ্বোধন করলেন কোন শহরে? এটা করলেন নয়াদিল্লিতে। এটা সম্পর্কে একটু দেখে নিই আমরা। বলেছে যে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কোয়ান্টাম টেকনোলজি রিসার্চ সেন্টার উদ্বোধন করেছে মেটকালাফ হাউস নয়াদিল্লিতে 27 মে 2025 সালে। কোয়ান্টাম টেকনোলজি এবং রিসার্চ সেন্টার এর লক্ষ্য কি? প্রতিরক্ষা এবং কৌশলগত উদ্দেশ্যে কোয়ান্টাম বিজ্ঞান নিয়ে ভারতের
আদিবাসী ক্ষমতা জোরদার করা। এটি গুরুত্বপূর্ণ কোয়ান্টাম ডোমেনগুলিতে গবেষণার জন্য উন্নত পরীক্ষামূলক সেট আপ রাখে। এটি একক ফোটন উৎসগুলির জন্য টেস্ট সজ্জা তৈরি করে। অতি সুরক্ষিত যোগাযোগ নিশ্চিত করতে কোয়ান্টাম কি বিতরণের জন্য প্ল্যাটফর্ম রয়েছে। ডিআরডিও কোয়ান্টাম সেন্সিং, পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি এবং সংরক্ষিত যোগাযোগগুলিতে ভারতের প্রচেষ্টার নেতৃত্ব দিয়ে চলেছে। জাতীয় কোয়ান্টাম মিশন মূল অংশীদারি হিসাবে ডিআরডিও সার্বভৌম কোয়ান্টাম টেকনোলজি আদিবাসী উদ্ভাবনা প্রচার করছে। এত কিছু আছে, ঠিক আছে, তোমরা পড়ে নিও, না লাগলে এক্সকেপ করে দিও। পরেরটা দেখো, ভারতের পরবর্তী প্রজন্মের সিটার 2 সিটার 2 সিটার বৈদ্যুতিক প্রশিক্ষণ বিমানের নাম কি? এটা হচ্ছে ই-হানসা। ই-হানসা হচ্ছে 2 সিটার পরবর্তী প্রজন্মের বৈদ্যুতিক প্রশিক্ষণ বিমান। হচ্ছে ভারত স্বনির্ভরতার প্রচারের জন্য পরবর্তী প্রজন্মের 2 সিটার বৈদ্যুতিক প্রশিক্ষণ বিমান বৈদ্যুতিক হানসা ই-হানসা বিকাশ করেছে। এই ই-হানসা বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল, জাতীয় মহাকাশ পরীক্ষাগার বেঙ্গালুরু দ্বারা দেশীয়ভাবে বিকাশ করা হয়েছে। এটি আমদানি করা প্রশিক্ষণ বিমানের প্রায় অর্ধেক ব্যয় হবে। এটি পাইলটের প্রশিক্ষণের জন্য একটি সাশ্রয়ী বিকল্প হিসাবে তৈরি করা হয়েছে। ই-হানসা সাশ্রয়ী মূল্যের ও স্থানীয় বিমান চালনা প্রশিক্ষণের সমর্থন করার লক্ষ্যে হানসা 3 নেক্সট প্রজন্ম প্রোগ্রামের একটা অংশ। তাহলে এই ছিল আজকের 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা এগুলো পড়বে, ভালো কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তোমরা পড়তে থাকো। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর যদি ইচ্ছা হয় বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি দিই সেগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে রাখতে হবে এবং অল করে দিতে হবে। তো থ্যাংক ইউ, পড়াশোনা করতে থাকো।